প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাগা বিশ্ব সংবাদে আপনারা সবাই আমন্ত্রিত। ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ। রমজান মাস, আল আকসা মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সিকিউরিটি ফোর্সকে বিতাড়িত করার আলটিমেটাম হামাসের পক্ষ থেকে। মসজিদুল হারাম, যেখানে লাখ লাখ মানুষ নামাজ পড়ে, বিশেষ করে এই রমজান মাসে। আর রমজান মাসে সেখানে পবিত্র এক জায়গাতে মানুষ সমবেত হয়ে তাদের ইবাদত করে থাকে। আর এটাই চিরাচরিত নিয়ম, শত শত বছর ধরে চলে আসছে এই নিয়মটি। ইসরায়েল 1967 সালের আগে দখল করার আগে এই জায়গাটি সম্পূর্ণরূপে মুসলমানদের দখলেই ছিল। কিন্তু 1967 সালের পর যখন ইসরায়েল জায়গাটি দখল করে নেয়, ঠিক তারপরেই বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে এই জায়গাটির ইতিহাস অতিক্রম করেছে। তবে যাই হোক, সর্বশেষ জর্দান এই অঞ্চলটির অর্থাৎ এই মসজিদটির কাস্টোডিয়ান গ্রহণ করে। আর তখন থেকেই কিছু লিমিটেশন শুরু হয় ইসরায়েলের পক্ষ থেকে। তবে এইবারের ঘটনাটি একটু ব্যতিক্রম, কারণ ইসরায়েলের একটি অভিসন্ধি ছিল। সেটা হলো, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা ছাড়লেন, বাইডেন ক্ষমতায় আসলেন, বাইডেন কখনোই কিছুতেই ইসরায়েলের পক্ষে কাজ করছে না, এমনটা ইসরায়েল মনে করে। আর যেভাবেই হোক সংঘর্ষ বাঁধিয়ে আমেরিকাকে জানান দেওয়া যে ইসরায়েল একটি দেশ যা কারো কথায় ওঠে না, বসে না। আর সেই জন্যে সংঘর্ষটিকে জিয়ে রাখার জন্য ইসরায়েল এমনটাই করে বসেছে। যাই হোক, সংঘর্ষটি ঘটেছে নামাজরত মানুষের উপর ইসরায়েলের সিকিউরিটি ফোর্সের বর্বরতা। আর তারপর থেকে শুরু হয় সংঘর্ষ সমস্ত ইসরায়েলের বিভিন্ন শহরে শহরে, যেখানে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। আর এত কিছুর পরে যখন সারা বিশ্বে ঝড় উঠে যায় ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক সেই সময় হামাস একটি আলটিমেটাম দিয়ে বসে। গত সোমবারে সন্ধ্যা 6টার মধ্যে যদি ইসরায়েল তার সিকিউরিটি ফোর্সকে না সরায়, তাহলে তারা পাল্টা আক্রমণ করবে। আর সেই আলটিমেটামকে অগ্রাহ্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর সেই রাতেই রকেট হামলা করেছে হামাস ইসরায়েলের ওপর। হামাসের রয়েছে রকেট, সেই রকেটের বিস্তৃতি কমপক্ষে 250 কিলোমিটার, যেটা অতিক্রম করতে পারে জেরুজালেম এবং তেল আবিব। আর এই দুইটি জায়গায় হামাসের প্রধান কেন্দ্র এবং টার্গেট। আর সেই হিসাবে প্রথম দিনে তেল আবিব এবং জেরুজালেমে হামলা করে বসেছে। এবার ইসরায়েল পাল্টা আক্রমণও করেছে। অবশ্য এ যাবৎ ইসরায়েলের পক্ষে 8 জন মারা গিয়েছে এবং হামাসের পক্ষে মারা গিয়েছে প্রায় 119 জন, তার মধ্যে 20 জন তাদের সহযোদ্ধা। আর এইভাবেই সংঘর্ষ এখনো চলছে। তবে কার ক্ষতি আর কার লাভ, কেনই বা এমনটা ঘটে চলেছে সেখানে? হামাস একটি সংগঠিত দল এবং সেটা ফিলিস্তিন দল, কিন্তু ইসরায়েল, আমেরিকা ও পশ্চিমা বিশ্বের জন্য সন্ত্রাসী সংগঠন। যেটাই হোক, হামাস ফিলিস্তিনের একটি সংগঠিত দল। আর সেই জন্যেই সে নির্বাচনে দাঁড়াতে চায়। হামাস এবং ফাতা দুইটি প্রধান দল। ফিলিস্তিন যদিও স্বাধীন নয়, কিন্তু তারপরে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই কিছুটা ঘটনা ঘটেছে। এই নির্বাচনে নিশ্চিত হামাস জয়ী হতো যদি 22শে মে নির্বাচনটা হতো। তবে সেটা ক্যান্সেল করা হয়েছে। মাহমুদ আব্বাস প্যালেস্টাইন প্রধান। আর এই জন্যই হামাস চাচ্ছে তার সমর্থনকে ধরে রাখার জন্য, বিশেষ করে মুসলিম সিম্প্যাথিটাকে কাজে লাগানো। আর এই জন্যই আল আকসা মসজিদকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে
পুঁজি করে হামাস কিন্তু তার সমর্থন বজায় রাখার চেষ্টা করেছে। এবং এটাও ঠিক, শুধু তাই নয়, হামাস চাইছে ইসরায়েলকে দেখায় আমাদের কতটা শক্তি। এবং ইসরায়েলের পক্ষেই শুধু নয়, হামাস এটাও চাইছে বিশ্বকে জানান দেওয়ার জন্য যে হামাস শুধু একটি সংগঠিত দল নয়, এটি সংগঠিত শক্তিও বটে। আর তাদের রয়েছে রকেট এবং অ্যান্টি ট্যাঙ্ক বিধ্বংসী যে অস্ত্রগুলো, সব কিছু জানান দেওয়ার জন্য হামাস উঠে পড়ে লেগেছে। তবে এটা ঠিক যে অস্ত্র ছাড়া ইসরায়েলের পক্ষে বা ইসরায়েলের কাছ থেকে তাদের হারানো ভূমি দখল করা একেবারেই অসম্ভব। মাহমুদ আব্বাস পশ্চিমা ঘেঁষা তাদের সমর্থনে চলে, ইসরায়েলের সমর্থনে চলে। এই জন্যেই ফিলিস্তিনের বাকি অংশটুকু এখনও বেদখলই রয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত গাজার সীমানা অতিক্রম ইসরায়েল করতে পারেনি। কেন করতে পারেনি? হামাসের সংগঠিত শক্তির জন্যই। এবার ইসরায়েলের পক্ষে কি অবস্থা? ইসরায়েল চাইছে যে কোনো মূল্যে ফিলিস্তিনের নির্বাচন ঠেকাতে হবে। আর ফিলিস্তিন নির্বাচন ঠেকানো না গেলে, হামাস বিজয়ী হলে সেখানে আন্তর্জাতিক সমর্থন পাবে। আর তখন হামাস আরও সংগঠিত হবে, শক্তি অর্জন করবে এবং স্বাধীনতার পথে পা বাড়াবে। এটা কখনোই ইসরায়েল করতে দেবে না, করতে দিতে চায় না। বিশেষ করে নেতানিয়াহু বর্তমান প্রধানমন্ত্রী কখনোই চান না যে কোনো মূল্যে এই হামাস জয়ী হোক। তারপরে দেখা যাক ইসরায়েলের আর কি অভিসন্ধি থাকতে পারে। অভিসন্ধি হলো কোনো ক্রমেই ফিলিস্তিনিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। নাম্বার 3 হলো আমেরিকাকে জানান দেওয়া, যদি ইসরায়েলকে সমর্থন না করে তাহলে মধ্যপ্রাচ্য সবসময় অস্থিতিশীল বিরাজ করবে। আর একে কেন্দ্র করেই দেখা যাবে বেদখল ফিলিস্তিনের জমি আরও দখল করে নিচ্ছে ইসরায়েল। একটা সুযোগও হাতে লাগাবে। বিশেষ করে ইসরায়েলের হাইকোর্ট দেখা যায় যে ইসরায়েলের নাগরিকদের পক্ষেই রায় দিয়ে থাকে। আর এটাও করে থাকে একমাত্র নেতানিয়াহুর প্রলোভনে। আর এইভাবেই গত কয়েকদিন আগে যে রায় দেওয়া হয়েছে, সেখানে 3টি ফিলিস্তিন পরিবারকে উচ্ছেদের রায় দিয়েছে হাইকোর্ট। আর এটাকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষ আরও দাঁড়া বাঁধে। এবার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষে দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন শহরে এই সংঘর্ষটি ছড়িয়ে পড়েছে। সেখানে সে দেখা সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, এমনটাই আশঙ্কা করছে অনেকেই। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট কিন্তু এটা আগেই বলে দিয়েছেন, অলরেডি ইসরায়েলে সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, এটা যে কোনো মূল্যে থামাতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সর্বশক্তিমান, কিন্তু প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। তারপরেও তিনি বলেছেন এই কথা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যে সংঘর্ষটি চলছে, মুহুর্মুহুর হামলা করছে ইসরায়েল, এবং হামাসও কম করে ছাড়ছে না। এ যাবৎ প্রায় 1800 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে। আর এই ইসরায়েলের দিকে যে ক্ষেপণাস্ত্রটি হামলা চালানো হচ্ছে, সেই ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় 80% ধ্বংস করছে তাদের আয়রন ডোম দিয়ে। 20% যে তাদের মাটিতে পড়ছে, সেটি এখন ভয়ের কারণ। কোথায় কখন কিভাবে পড়বে এটা কেউ জানে না। তবে কোনো বড় বিল্ডিংয়ে পড়লে হয়তো হতাহতের ঘটনা আরও বেশি হবে। তবে হামাস সবসময় জনবহুলকে বাদ রেখে অন্য সামরিক খাতে, সামরিক অঞ্চলগুলোতে হামলা চালানোর চেষ্টা করছে। যদি হামাস চাইতো তাহলে অনেক বিল্ডিং ফেলে দিতে পারত, কিন্তু তা করছে না। কিন্তু অপরপক্ষে ইসরায়েল যেটা করছে সেটা হলো যে তারা জনবহুল অঞ্চলে বড় বড় বিল্ডিংগুলোতে হামলা করে যাচ্ছে। মনে করছে তারা এখানে হামাসের কেন্দ্রস্থল, এখানে হামাসের অফিস। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকে হামলা চালিয়েছে ইসরায়েল। এটা কখনোই আন্তর্জাতিক আইনে সমর্থনযোগ্য নয়। এবার ইসরায়েল কেন সেখানে স্থলবাহিনী পাঠাচ্ছে না? স্থলবাহিনী না পাঠানোর কারণ কিছু জটিল। কারণ হলো 2008 সালের যে যুদ্ধ হয়েছে, সেখানে প্রায় 17 জন
ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। 2014 সালে যে সংঘর্ষটি হয়েছে সেখানে প্রায় 59 জন সৈন্য হারিয়েছে ইসরায়েল। আর এখন ইসরায়েলের পক্ষে যে হামাস যুদ্ধ করছে ইসরায়েলের বিপক্ষে, হামাস কিন্তু এখন কমপক্ষে 20 গুণ বেশি শক্তিশালী। তাই দেখা যায় যে যদি একবার হামাসের অঞ্চলে ঢুকে পড়ে ইসরায়েলের সাঁজোয়াজার এবং স্থলবাহিনী, তাহলে হয়তোবা হতাহতের ঘটনা আরও অনেক বেড়ে যাবে। আর এটাকে মাথায় রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আপাতত এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছেন। তবে শোনা যাচ্ছিল স্থলবাহিনীর হামলা অচিরেই শুরু হবে, কিন্তু পরবর্তী সিদ্ধান্তে ইসরায়েল পিছনে হটে আসে। আর এটাই একমাত্র শক্তি হামাসের। হামাস জানে ইসরায়েল কখনোই এ সাহস করতে পারবে না যে পদাতিক বাহিনী গাজার মধ্যে প্রবেশ করাবে। হয়তো বিমান হামলা, না হলে ক্ষেপণাস্ত্র হামলা করেই ক্ষান্ত থাকবে। আর এটাই হলো হামাসের জন্য একটি পজিটিভ পয়েন্ট, যে হামলাগুলো হচ্ছে সেগুলো বিল্ডিং কেন্দ্রিক। কিন্তু হামাস যে টেকনোলজি অর্জন করেছে, যে কৌশল অবলম্বন করছে, সেটা পুরাপুরি ইরানের। এবং তাদের যে আর্সেনাল অর্থাৎ অস্ত্রাগার রয়েছে সেগুলো গভীর মাটির নিচে, যেগুলো ইসরায়েলের পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। আর এই জন্যেই ইসরায়েল পারছে না নির্মূলে শেষ করতে হামাসকে। আর হামাস এই জন্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এটা একটি সত্য কথা যে ইসরায়েল এত বড় একটি শক্তিশালী সামরিক দিক থেকে তারপরেও হামাসকে ঘায়েল করতে পারছে না। এটা হামাসের জন্য বড় একটি অর্জন। আর এইভাবে যদি সমস্ত ফিলিস্তিনি এই সংগঠনটি শক্তিশালী হয় এবং ফাতাহ যদি শক্তিশালী হয় এবং একাত্মতা বোধ করে, একাত্মে যদি থাকে এবং সংঘর্ষ চালায় ইসরায়েলের বিরুদ্ধে, তবেই সম্ভব ফিলিস্তিনের পক্ষে তাদের হারানো ভূমি উদ্ধার করা। তাছাড়া কখনোই সম্ভব নয়। তবে এটা কেউ আশা করছে না। আমরা দুই জাতি, দুইটি স্বাধীন রাষ্ট্রই চাই, বিশ্ব তাই চায়। কিন্তু বাধা সেখানে একমাত্র আমেরিকা। আর আমেরিকার জন্যই এই ধরনের সমস্যাটা জিয়ে রয়েছে বছরের পর যুগের পর যুগ ধরে। আরও কতদিন এর সমস্যার সমাধান হবে না কেউ সেটা জানে না।